স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ময়মনসিংহে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছে ঠিকাদার। 30% কাজ বাকি রেখে তুলে নিয়েছে প্রায় সব টাকা। অরক্ষিত ভবনটি হয়ে উঠেছে মাদকের আখড়া। এদিকে 5 বছরেও ভবন বুঝে না পাওয়ায় পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ময়মনসিংহ নগরীর আকুয়া মডেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পাশে ৭৯ লাখ টাকা খরচে একটি দোতলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। 2018 সালে কাজ শুরু করে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। 2021 সালে ভবনটি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু 30% কাজ বাকি রেখেই ৭৪ লাখ টাকা বিল তুলে গা-ঢাকা দিয়েছেন ঠিকাদার গোলাম মোস্তফা। এদিকে শ্রেণীকক্ষের অভাবে চরম বিপাকে শিক্ষক শিক্ষার্থীরা। পুরাতন ভবন থেকে খুলে পড়ছে পলেস্তারা। নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ ভবনের ছোট ছোট 3টি কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান। এক বেঞ্চে 5 জন 6 জন করে বসি। আমাদের ছাদ থেকে প্লাস্টার খুলে পড়ে। এই পুরাতন ভবনে ক্লাস করাটা বাচ্চাদের জন্য খুবই সমস্যা। বৃষ্টির সময় পানি পড়ে, ছাদ ভেঙে বাচ্চাদের শরীরে পড়ে যায়। এই ভবনের কাজটা যদি সম্পন্ন হতো দ্রুত সময়ের মধ্যে, তাহলে আমাদের পাঠদানের সুবিধা হতো এবং মানসম্মত শিক্ষা আমরা ছাত্রছাত্রীদের প্রদান করতে পারতাম। এদিকে নির্মাণাধীন অরক্ষিত ভবনে প্রতিদিন সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। 5টি বছর এই স্কুলটি ফেলে রেখেছে, যার কারণে আজকে নেতিবাচক চিত্র। একদিকে মাদকের ওই আখড়া, পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পারছে না। কাজ শেষ না করায় ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া ও ভবনের বাকি কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেওয়ার কথা জানালো উপজেলা প্রশাসন। ঠিকাদার 2021 সালের পর থেকে উনি পলাতক রয়েছেন, তার উপর একটা জরিমানা আরোপ করা হয়েছে এবং এটা প্রকৌশল অধিদপ্তরের হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া হয়েছে। এখন ওইটা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং এলজিডির সঙ্গে কথা বলেছি কাজটা কিভাবে সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই ওনারা টেন্ডার আহ্বান করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আশা করি যে এই স্কুলের কাজ সম্পন্ন হবে। বিদ্যালয়টির বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 350। ডিবিসি নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় বা খারাপ আবহাওয়া দেখা দিলেই উপকূলীয় জেলা পটুয়াখালীর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে সাধারণ মানুষের জন্য এটি বড় দুর্ভোগে পরিণত হয়েছে। এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উপকূলবাসীর। সামান্য বৃষ্টি বা ঝোড়ো হাওয়া শুরু হলেই উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিদ্যুৎ চলে যায়। আবহাওয়ার পূর্বাভাস থাকলেই আগেভাগে লাইন কেটে দেয় জেলা পল্লী বিদ্যুৎ। কখনো ঘন্টার পর ঘন্টা, কখনো বা 1 থেকে 5 দিনেরও বেশি সময় লাইন বন্ধ থাকে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, নষ্ট হতে থাকে ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী, ক্ষতিগ্রস্ত হয় উপকূলের সাধারণ মানুষ। এছাড়া সম্প্রতি বেড়েছে লোডশেডিং। ভোগান্তি থেকে বাঁচতে দ্রুত এ সমস্যার সমাধান চান উপকূলবাসী। বাসা ছাড়লেই তাই 4-5 দিন নরমালে কারেন্ট আয় না। ফ্রিজের মাছটা ব্যাপক নষ্ট হয়ে গেছে। যদি একটু ম্যাক না আসে তখনই তারা কারেন্ট নিয়ে চলে যায়। বিদ্যুৎ তো আসেই না, এরপরে তাদের ইচ্ছা মতো বিদ্যুৎ লাইনে দেওয়া হয়। এদিকে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কাশেম। এটা নিষেধ আছে, আপনাকে একটা সাক্ষাৎকার দিতে গেলে এটা পজিটিভই হোক আর যেটাই হোক, আমাকে আমার সংশ্লিষ্ট ম্যানেজমেন্টের পারমিশন দিতে হবে। কার্যকর পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে সমস্যার সমাধানে সমন্বিত ব্যবস্থাপনার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক উদ্বোধনের মাত্র 3 বছরের মাথায় সড়কটির একাংশ ভেঙে পড়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে গর্ত। বেহাল এর সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে মহাসড়কটি নির্মাণে অনিয়মের প্রমাণও মিলেছে দুদকের প্রাথমিক তদন্তে। সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। নির্মাণের মাত্র 3 বছরের মাথায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে পিচ ঢালা রাস্তা। এবড়োথেবড়ো সড়কে প্রতিদিনই চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাতে ঠিকমতো কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। গাড়ি সাইড কাটতে যাবো, সাইড হ্যান্ডেল কাটে না, তখন এই মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি, পিছন থেকে একটা গাড়ি এসে লাগিয়ে দেবে এরকম। কিন্তু আমাদের এই যে 2 চাকার ইঞ্জিনের গাড়ি সব থেকে এই যে কাটাকাটির কারণে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যদি এটা দ্রুত মেরামত করা হয় তাহলে মোটামুটি ভালোই হয়।
প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ১০৭ কিলোমিটার সড়কটি উদ্বোধন হয়েছিল ২০২২ সালে। প্রতি কিলোমিটারে প্রায় ৮.৫ কোটি টাকা ব্যয় হলেও এরই মধ্যে সড়কটি পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ এক মহাসড়কে। এদিকে সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দিনাজপুর দুদক কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সড়ক নির্মাণে অনিয়মের কিছু সত্যতা প্রাথমিক তদন্তেই পাওয়া গেছে। তবে সৌজের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ওভারলোডিং বা অতিরিক্ত ওজনের যানবাহনের চাপেই এই অবস্থা। তবে যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে সেগুলো দ্রুত সংস্কারের আশ্বাসও মিলেছে। ওভারলোডের ট্রাক যায়, এছাড়া আপনার পঞ্চগড় থেকে যে ভারী ট্রাকগুলো যায়, এই ট্রাকের কারণে কিছু কিছু জায়গা আমাদের আসলে রাটিংটা হয়েছে। মেশিন দিয়ে এখানে যে অংশটুকু রাটিং হয়েছে সেই অংশটুকু আমরা রিপেয়ার করে দেব। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি বেহাল আঞ্চলিক সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। পর্যাপ্ত কাঁচামালের যোগান থাকলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি। উৎপাদন বাড়াতে এক যুগ আগে ১০২ কোটি টাকা ব্যয়ে বিএমআরই মেশিন বসালেও তা চালু হয়নি আজও। শ্রমিক ও স্থানীয়রা বলছেন, অটো মেশিন চালু না হওয়ায় লোকসানে প্রতিষ্ঠানটি, আর কারিগরি ত্রুটির অজুহাত দেখাচ্ছে কেরু কর্তৃপক্ষ। দেশের অন্যতম চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি চলতি অর্থবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছিল ৪,২০০ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় ৩,৬৮৪ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার কারণ হিসেবে ব্রিটিশ আমলের উৎপাদন পদ্ধতিকে দায়ী দিচ্ছে কর্তৃপক্ষ। যদিও চিনিকল আধুনিকায়নের কাজ শুরু হয় ২০১২ সালে। ২০২৪ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক যুগেও অটোমেশিন চালু না হওয়ায় কমছে উৎপাদন। অটোমেশন যে সেট আপটা রয়েছে এটা চালু না হওয়ার কারণে এই যে যন্ত্রাংশগুলো রয়েছে এই যন্ত্রাংশগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে বাইরে। এই নতুন মিল হাউস তৈরি হলে আমাদের রিকভারি 1% হলেও বাড়বে, এবং 1% রিকভারি বাড়া মানে প্রায় ৫ থেকে ১০ কোটি টাকা এক্সট্রা ইনকাম হওয়া। অটোমেশিন স্থাপনে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করায় ও কর্তৃপক্ষের উদাসীনতায় জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। ভারত থেকে বিভিন্ন মেশিনারি, বিভিন্ন যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ার সব ভারত থেকে আনা। কার্যক্রম আজ প্রায় ১২ বছর আগে থেকে শুরু করলেও এখনো পর্যন্ত এই কার্যক্রম সম্পন্ন করতে পারে। তবে কর্তৃপক্ষের দাবি, কারিগরি ত্রুটির কারণেই এবার চিনির উৎপাদন কমেছে। নতুন বয়লার এবং মিল হাউস এই মৌসুমে আমরা রেডি করতে পারিনি। আমাদের যে চিনি আহরণের হার ছিল 5.1%। আশা করছি যে আমাদের আগামী মারাই মৌসুমে আরও বৃদ্ধি পাবে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু চিনিকল উপজাত পণ্য হিসেবে মদ, ভিনেগার, ঔষধ, হ্যান্ড স্যানিটাইজার, জৈব সার ও চিটাগুড় উৎপাদন করে আসছে। ডিবিসি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় গতকাল থেকে হিমসাগর আম পাড়া শুরু হয়েছে। বাজার ভরে উঠেছে সুমিষ্ট পাকা আমে। এই মুহূর্তে সুলতানপুর বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন। চলে যাচ্ছি তার কাছে। বেলাল, বাজারে আমের দাম কেমন জানাবেন আমাদের? আপনি যেমনটি বলছিলেন, আসলে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী গত ৫ মে থেকে সাতক্ষীরার গোপালভোগ, গোবিন্দভোগ আম পাড়ার মধ্য দিয়েও কিন্তু আম পাড়ার যে উদ্বোধন সেটি করেছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক। কিন্তু হিমসাগর যেটি বিশ্ববিখ্যাত সাতক্ষীরার যে আম, সেই আমটি কিন্তু ২০ মে থেকে ভাঙার একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল আম ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু প্রচণ্ড তাপের কারণে এবং এই আম গাছ থেকে পেকে পেকে পড়তেছিল, যে কারণে চাষিদের ভিতরে একটা ক্ষোভ কাজ করছিল। চাষিরা কিন্তু বারবার জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছিলেন যে হিমসাগর আমটি দ্রুত এগিয়ে নিয়ে আসার জন্য। তো সেই দাবির প্রেক্ষিতে গত ১৪ই মে কিন্তু সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি সভা আহ্বান করেন, এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আম ক্যালেন্ডারটি তারিখটি পিছিয়ে আগিয়ে আনা হয়, যে ১৫ মে থেকে কিন্তু এই আম ভাঙার, হিমসাগর আম ভাঙার তারিখটি নির্ধারণ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। আমরা বর্তমানে রয়েছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার। সকাল থেকে কিন্তু প্রচুর আমের যে আগমন আমরা দেখছি। বিভিন্ন ভ্যানে করে কিন্তু আম বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হচ্ছে, এবং বিশেষ করে সাতক্ষীরার যে সুমিষ্ট আম, হিমসাগর রসালো এবং সুমিষ্ট, যেটা এইটাই কিন্তু ইউরোপেও যায়। এবছর আমরা জেলা প্রশাসন, আমরা
কৃষি অফিসারের সাথে কথা বলেছিলাম। কৃষি অফিসার কিন্তু বলেছে যে এবছর তাদের ইউরোপে হিমসাগর আম 100 মেট্রিক টন পাঠানোর একটা লক্ষ্যমাত্রা রয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে হিমসাগর আম নিয়ে সর্বশেষ। ধন্যবাদ বেলাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির নেতা কর্মীদের দিয়ে ছোট ভাইয়ের সেচ পাম্প দখলের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বৈধতা থাকায় পুলিশের নির্দেশে নিজের নিয়ন্ত্রণে নেয়ার দাবি বড় ভাইয়ের। তবে নির্দেশনার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আর নেতাকর্মী কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিএনপির। টাঙ্গাইলের কালিহাতীর নরদহিতে বিএনপির নেতাকর্মীদের দিয়ে ছোট ভাই বাসুদেব ঘোষের সেচ পাম্প দখলের অভিযোগ উঠেছে বড় ভাই আনন্দমোহন ঘোষের বিরুদ্ধে। মাসখানেক আগে সল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক ও ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেচ পাম্প দখলে নেয় বলে অভিযোগ ছোট ভাইয়ের। এরপর থেকে দেখানো হচ্ছে ভয়ভীতি। স্ক্রিন চালানোর পরে আমার কাছে চাবি নিয়ে গেছে মেশিন আমি চালাইছি না বাগ দেয় নাই তাকে আমার তো মনে কি আঘাত দিছে একমাত্র ভগবান জানে। বিএনপি কত লোকজন নিয়ে আইসে আর আমরা তালা ভাঙছি। স্থানীয়রা বলছে বিএনপির নেতাদের দিয়েই জোর করে ছোট ভাইয়ের সেচ পাম্প দখলে নিয়েছেন আনন্দমোহন ঘোষ। তারপরে এই তারিখে জোর করে বাড়ির উপরে আইহে চাবি জোর করে এলো, চাবি তো দেয় নাই, তারপরে চাবি না দিয়ে এলো মেশিন তালা ভাঙছে। গালার 2 মাস পরে আইয়া তালা ভাঙিয়ে আনন্দ। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর বিদ্যুৎ বিলে নিজের নাম থাকায় পুলিশের নির্দেশে নিয়ন্ত্রণ নেয়ার দাবি বড় ভাইয়ের। মেম্বারের কাছে বিচার দিছিল, মেম্বারের বিচার এখানে করে পারে নাই। পরে বলো যে ঠিক আছে আমরা কাগজপত্র সঙ্গে দখল দিলাম, আমি দখলে গেছি। এই তো বিষয়, আর তো অন্য বিষয় না, মারামারি কাটাকাটি কোনো কিছু হয়নি। দখলের নির্দেশ দেওয়ার বিষয় অস্বীকার পুলিশের। আর অভিযোগ প্রমাণ হলে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিএনপির। আপনার কাছে শুনলাম, এখনই আমি তদন্ত করব এবং এই ধরনের কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে দল তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই ধরনের তথ্য কখনো পুলিশ বলে না এবং বলার প্রশ্ন ওঠে না, বলতে পারে না এবং এই ধরনের কোনো তথ্য বলা হয়নি। এই ঘটনার সুষ্ঠু সমাধান চান এলাকাবাসী। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। কোথাও থোকায় থোকায় ফুটেছে সোনালু, কোথাও রক্তিম আভায় উদ্ভাসিত কৃষ্ণচূড়া। গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে প্রকৃতি মেলে ধরেছে তার অপার সৌন্দর্য। বাহারি রং আর ঘ্রাণের ফুল প্রশান্তির শোভা ছড়াচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। তাপের প্রখরতা থাকলেও নিরস নয় গ্রীষ্মের প্রকৃতি। নানা রং আর ঘ্রাণের ফুল রাঙিয়ে তুলেছে চারপাশ। সুরভিত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও ঝুলছে সোনালু। তপ্ত দুপুরে চারুল ছড়িয়েছে প্রশান্তির পরশ। এত সুন্দর ফুল রয়েছে, আমরা খুবই উপভোগ করছি এই পরিবেশ। যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরে যখন মানে ওই পরিবেশটাতে ফুলগুলোর জন্য ক্যাম্পাসটা আরো অনেক বেশি সুন্দর দেখায়। কোথাও আবার রক্তিম আভায় কৃষ্ণচূড়া, ঝরে পড়া কনকচূড়াও শোভা ছড়াচ্ছে সমান তালে। শুধু শিক্ষার্থী নয়, এমন ফুলেল পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরাও। ফুল যে আমাদের প্রশান্তি দেয় সেটাও এই ডায়না চত্বরে আসলেই আমরা বুঝতে পারি। অনেক ঠান্ডা অনুভব হচ্ছিল এবং বাইরে যেমন গরম পড়ছে, ভিতরে তুলনামূলক ঠান্ডা মনে হচ্ছে অনেক। যেন ক্যাম্পাস হয়ে উঠেছে স্বর্গপুরী। শুধু সৌন্দর্য নয়, পরিবেশ রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে এসব গাছ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।